দেশবাসীকে বলি আপনারা দোয়া করেন যেন এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবন যেন শান্তি আসে। আপনাদের সবাইকে ধন্যবাদ। Our tested friend during our liberation war, they supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived, so they get shelter. আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, ভারতের নয়াদিল্লিতে বসে হঠাৎ করেই লাইভে এসে একই হুঁশিয়ারি দিল শেখ হাসিনা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী। এবারে একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা নয়াদিল্লি থেকে এই কথাটি বলেছে, এই বক্তব্যটি রেখেছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, প্রকাশ্যে এবারে শেখ হাসিনা কি তাহলে কথা বললেন? শেখ হাসিনা কি বললেন? কি এমন বক্তব্য ছিল সেটি আমরা শুনে আসি, তারপরে কথা বলি। গুঞ্জন উঠছে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবে এবং রাষ্ট্র ক্ষমতায় আসবে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আসলে কি তাই? এটা কি সম্ভব? আপনারা কি মনে করেন সেটা জানাবেন অবশ্যই। চলুন কথা না বাড়িয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বাংলাদেশ নিয়ে কি বলল, বাংলাদেশের মানুষকে নিয়ে কি বলল শেখ হাসিনা, তার লাইভ আমরা সেটা দেখে আসি, তার সে ভিডিও বার্তা, তারপরে কথা বলে। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। দেশবাসীকে বলি আপনারা দোয়া করেন যেন এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবন যেন শান্তি আসে। আপনাদের সবাইকে ধন্যবাদ। Our tested friend during our liberation war, they supported us. Not only that, after 75, when we mother, brothers, everybody, only we two survived, so they get shelter. শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দিব না। মধ্যরাতে এক ভিডিও বার্তায় একই বললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, সম্প্রতি গেল 5 আগস্ট বেলা 2:30টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা ঢাকা থেকে পালিয়ে যান। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা করার সুযোগ পাননি। মানে আমাদের গর্বিত ছাত্ররা সেটা করার সুযোগ দেননি, আর সেই ভাষণ অবশেষে দিয়ে দিলেন তিনি। দর্শক, ভারতের নয়াদিল্লিতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশেই ঠাঁই পেয়েছেন তিনি, আর সেই নিরাপদ স্থানে গিয়ে অর্থপর বাংলাদেশের মানুষের জন্য একটি ভাষণ রেকর্ড করে পাঠালেন তিনি। সম্প্রতি গেল 5 আগস্ট রাতে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, কিন্তু আজীবনের জন্য নয়। আমার সাথে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নিব। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র আমি নই। মনে রেখো, দিনটি তোমাদের ছিল, কিন্তু বছরটা আমার হবে। দর্শক, শেখ হাসিনা সুস্পষ্ট করে কিছু না বললেও তার এই বার্তায় এতটুকু বোঝা গেল তিনি বাংলার মানুষের দেওয়া কষ্টের প্রতিশোধ একদিন না একদিন নিবেন। তো প্রিয় দর্শক, জালিম সরকার শেখ হাসিনা কি সেই সুযোগটা পাবে? পাশাপাশি শেখ হাসিনাকে যদি এখন বাংলাদেশে আনা হয় তখন কি করবেন আপনি? সত্যিটাই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে। আমি চিন্তা করে দেখলাম, কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য। আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি চেতেই পারে আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য, নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে, এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই, এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, বিএনপি বলুক, শব্দ বলুক, ইউনুস সাহেব বলুক, গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট। যেখানে আমার ভাইদের যেই ডিস্ট্রিক্টে যেই গ্রামে
5ই অগস্টে বা এই 17 বছরের রক্ত ঝরেছে, আমার ভাইদের লাশ গিয়েছে, ওই সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না, তাদেরকে কেউ ভোট যেতে দিবে না। গ্রাউন্ড রিয়ালিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য। যদি অনুশোচনা না থাকে, যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায়। কিন্তু ইদানিং কয়েকটা বক্তব্যে দেখলাম ক্ষমা তো দূরের কথা। আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের, মানে পলায়িত আওয়ামী লীগ, এখন তো লোকাল আওয়ামী লীগটাই জিজ্ঞেস করতে হবে, যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা ইউনূস সরকারকে গালি দিচ্ছেন, আপনারা বলছেন এই হত্যা ইউনূস সরকার করেছে, আপনারা বলছেন আমরা অবৈধ, এই সরকার অবৈধ, তাহলে আপনারা এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন? তাহলে আপনাদের মেনে নিতে হবে। তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসুক, বা নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে। এবং আওয়ামী লীগের মতো দলকে, যারা গণহত্যায় বিশ্বাস করে, যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সব কিছু করতে রাজি, সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত। এটা আমার কথা না, জার্মানি কনস্টিটিউশন আর্টিকেল 21 এটা আছে, that if a political party loses its integrity, its character, বাংলাদেশে যদি যে রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে, যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে, মানুষ হত্যায় চলে যাবে, এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে, আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন না করেন পর কথা, কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে। না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে। আগামীতে কোনো স্বৈরাচার সরকার জানি বাংলাদেশে আসে না, আর যদি আসে তাহলে এই দৃষ্টান্তমূলক বিচার এই হত্যাকারীদের আমাদের করে যেতে হবে, যাতে করে আগামীতে আসার আগে তারা 10 বার চিন্তা করে যে স্বৈরাচার হতে হলে কিন্তু সর্বস্ব নিয়ে আমাদের ভেঙে যেতে হবে। একটা কথা বলি, 75-এর 15ই অগস্ট কিন্তু হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। তো এই জন্যই বলছি আগামীতে কোনো সরকারের যদি সাকসেসফুল হতে হয়, একটা কাজই করতে হবে, আওয়ামী লীগকে হৃদয়ের কাছে রাখতে হবে, আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে, জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না। 8 ডিসেম্বর ব্রিটেনের লন্ডনে আওয়ামী লীগের একটি সমাবেশে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে যে বক্তব্য প্রদান করেছেন, তারপরে নতুন একটি বিতর্ক শুরু হয়েছে। নতুন করে আগেও এই ধরনের বিতর্ক হয়েছে বিষয়টিকে নিয়ে, তা হচ্ছে কারোর বক্তব্যের উপরে নিষেধাজ্ঞা জারি করে সেটিকে কতটা প্রতিরোধ করা যায় এই ইনফরমেশন টেকনোলজির যুগে। যেহেতু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে আদালতের এই নির্দেশনা জারি করা হয়েছে, কিন্তু তার বক্তব্য তো কেউ শোনেনি, যাদের আগ্রহ রয়েছে এমন কাউকে তো খুঁজে পাওয়া যাবে না। বরং মানুষের আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গেছে শেখ হাসিনার বক্তব্যের প্রতি। এবং একই সঙ্গে প্রশ্ন উঠেছে যে আইন দিয়ে, নির্দেশনা দিয়ে কারোর বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করা যায় কিনা। পাশাপাশি এ প্রশ্ন উঠেছে যে বিদ্বেষমূলক বক্তব্য বলতে আসলে কি বোঝায়, কে নির্ধারণ করবে বিদ্বেষমূলক বক্তব্য কেমন হচ্ছে, কোনটা বিদ্বেষমূলক বক্তব্য, নানান ধরনের প্রশ্ন উঠেছে। এখন বিষয় হচ্ছে যে যেদিন শেখ হাসিনার বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হলো, সেদিনও আমি প্রশ্ন তুলেছিলাম বা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম আপনাদেরকে। 2015 সালের 7 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার বক্তব্য প্রচারের ক্ষেত্রেও আদালতকে ব্যবহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এবারও তার পুনরাবৃত্তি ঘটল শেখ হাসিনার বক্তব্য প্রদানের ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে। এবং অনেকে বলেন যে এটি প্রতিহিংসা পরায়ণ হয়ে এই কাজটি করা হয়েছে। এখন শেখ হাসিনার বক্তব্য প্রচার কি থেমে আছে? হয়তো আগে যেমন 5 আগস্টের পর থেকে যেমন বিভিন্ন গণমাধ্যমে তার ফাঁস হওয়া বা ছড়িয়ে দেওয়ার অডিও রেকর্ডগুলো অন্যান্য গণমাধ্যমেও শোনানো হতো, এখন হয়তো সেটি হচ্ছে না। কিন্তু ফেসবুক, ইউটিউব থেকে কি আটকানো যাচ্ছে? কতটুকু লাভ হলো সরকারের? নিশ্চয়ই কোনো লাভই হয়নি। আর
বিদ্বেষমূলক বক্তব্যের সংজ্ঞা আইনে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে যারা এই নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষপাতী অথবা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের কোনো আইনজীবী বলছেন যে আমরা আমাদের আবেদনে বিদ্বেষমূলক বক্তব্য চিহ্নিত করতে সংবিধানের আর্টিকেল 39 ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস ICCPR এবং রাবাত প্রিন্সিপালের রেফারেন্স দিয়েছি। সংবিধান আমাদের যে বাক স্বাধীনতা দিয়েছে তার শর্ত সাপেক্ষ এর বাইরে সাধারণ নাগরিক নয় যারা পাবলিক ফিগার এবং যাদের বক্তব্য প্রভাব বিস্তার করতে পারে তাদের বক্তব্য ব্যাপারে নীতিমালা আছে এই প্রভিশনে। মানে আইনের তো সব ধরনের ব্যবহার আছে এবং আমাদের আইনগুলো কোন কাজে কিভাবে ব্যবহার করা হয় সেগুলো তো আমরা জানি। যাই হোক, এখন কোনটা বিদ্বেষ ছড়াচ্ছে না ছড়াচ্ছে এটাও আইনের সংজ্ঞায় নাকি দেওয়া হয়েছে, যদিও যারা এই ধরনের বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধ পক্ষের যে আইনজীবীরা যেমন মঞ্জুর মোর্শেদ অ্যাডভোকেট তিনি বলছেন যে ট্রাইব্যুনাল যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই এখতিয়ার তাদের নেই, এটি সংবিধানের মৌলিক অধিকার বাক স্বাধীনতার বিষয়, এই ব্যাপারে হাইকোর্ট আদেশ দিতে পারে না। তারেক রহমানের ব্যাপারে হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছিলেন আর তারেক রহমান ছিলেন কনভিক্টেড। যদিও এই ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয় না তারপরেও তিনি বলছেন যে তিনি দোষী সাব্যস্ত ছিলেন, একজন আসামি বাইরে থেকে প্রচার করবে তার বক্তব্য এটা তো হতে পারে না। অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদেরও এই বক্তব্যের সাথে আমি খানিকটা দ্বিমত পোষণ করছি। আবার ব্যারিস্টার মাহবুব শফিক তিনি বলছেন কোনটা বিদ্বেষমূলক তা আমাদের আইন বা সংবিধানে বলা নাই, কারোর পছন্দ না হলে হেট স্পিচ আর পছন্দ হলে হেট স্পিচ হবে না, এটা তো হতে পারে না। বাস্তবতা হচ্ছে যে নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে শেখ হাসিনার ক্ষেত্রে এটি কোনো কার্যকারিতাই নেই, বরং শেখ হাসিনা সরকারের মতন আওয়ামী লীগ সরকারের মতন বর্তমান অন্তর্বর্তী সরকারও যে সব ক্ষেত্রে প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেক কিছু কার্যকর করার চেষ্টা করছে, আরোপ করার চেষ্টা করছে, সেটি আরও স্পষ্ট হয়েছে। তার কারণ এর তো আসলে কোনো আউটপুট আমরা দেখছি না। মস্তিষ্কের ভিতরে মনোজগতে যদি সব কিছুতেই প্রতিহিংসা কাজ করে তাহলে এরকম একটা পর একটা ঘটনা ঘটতে থাকবে। যেমন ট্রাইব্যুনালকে কি করা হয়েছে, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে যারা জামাতের লবিস্ট ছিল তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তার বিশেষ সহকারী হিসেবে টমি ক্যাডম্যান। আবার যিনি চিফ প্রসিকিউটর তিনি আবার ছিলেন যুদ্ধাপরাধ মামলায় যারা আসামি তাদের আইনজীবী, তাকে আবার দেওয়া হয়েছে এই আদালতের চিফ প্রসিকিউটরের দায়িত্ব। আবার সেই আদালতেই শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ যেগুলো অভিযোগ আকারে উঠেছে বা মামলা হয়েছে তার বিচার হবে। সব কিছুই প্রতিহিংসার। আমরা বলছি না যে না কেন এখানে করা যাবে না সে প্রশ্ন আমাদের নেই, কিন্তু অন্যভাবেই তো করা যেত। চিফ প্রসিকিউটর তো অন্য কাউকে নিয়োগ দেওয়া যেত। এই প্রশ্ন আমি আগেও তুলেছি, অনেকবার বলেছি, এখনো বলছি। এবং এই যে নিষেধাজ্ঞার বিষয়টি যে তারেক জিয়াকে দেওয়া হয়েছিল এখন শেখ হাসিনাকে দিতে হবে, আমাদের মুক্তি নেই। একে অপরের বিরুদ্ধে এই যে নোংরা রাজনৈতিক খেলা এর থেকে আমাদের মুক্তি নেই, সেটি শুধু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। 2008 থেকে শুরু করে 2024 তিনটা মেয়াদ কম কিন্তু না। শেখ হাসিনার বয়স 77, তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন। ওনাদের দুজনেরই পারিবারিক যাত্রা শুরু হয়েছিল নিজ নিজ দেশে 1971 সাল থেকে এবং চলেছে 24 পর্যন্ত। সুতরাং আপনি যদি শেখ মুজিবের থেকে শুরু করে শেখ হাসিনার পতন পর্যন্ত হিসাব করেন আপনি দেখবেন ঠিক 54 বছর। আবার তাদের বাবা পুত্রের যেই যাত্রা সেটাও কিন্তু 71 থেকে 24। দুজনেরই প্রতি মানুষের তীব্র ঘৃণা, ক্ষোভ, রাগ তার বহিঃপ্রকাশ আমরা দেখলাম। ঠিক গণভবনে যেভাবে লুট হয়েছে আমরা দেখলাম বাশার আল আসাদ যে বাসায় থাকতেন তার যে ভবনটা সেখানে খুব ইন্টারেস্টিং আমার চোখে পড়ছে। বেবি আমি নিজে পালি বলে রাজহাঁস ধরে নিয়ে যাচ্ছে মানুষ সেখান থেকে, এবং গণভবনেও একই কাণ্ড হয়েছে। মানুষ রাজহাঁস, ছাগল, মুরগি, ভেড়া যে যা পেয়েছে সেটাই তুলে নিয়ে গেছে। এগুলো আসলে কিন্তু নেওয়া মানে যে লোভ থেকে বা জিনিসটাকে ইউজ করবে সেই জন্য তা নয়, তার উপরে যে রাগ তাকে না পেয়ে সেটার বহিঃপ্রকাশ হচ্ছে তার ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা, তার ব্যবহৃত
আসবাবপত্রকে টেনাটানি করা নিয়ে যাওয়া, ঠিক একই রকম ভাবে দুজনের পরিণতি আমরা দেখেছি। এবং ভাস্কর্য ঠিক যেভাবে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙা হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রী কার্যালয়ের অপোজিটে যে ভাস্কর্যটি ছিল বিজয় সরণিতে, সেই ভাস্কর্য যে আসলে ওই দিনের মধ্যে ভেঙে ফেলা যাবে এটা কিন্তু আমরা কেউ আসলে ভাবিওনি, বিকজ ইট ওয়াজ সো টল অ্যান্ড ইট ওয়াজ সো স্ট্রং। এটা যে এভাবে ধূলিসাৎ করা যায় এটাও একটা অদ্ভুত ব্যাপার। একইভাবে আমরা দেখলাম সেখানেও কিন্তু ভাস্কর্য ভাঙা হয়েছে এবং ঠিক একই ধরনের কায়দায় ভাস্কর্য পড়ে যাচ্ছে সেটা দেখেছি। সবচেয়ে শক্ত যে মেসেজ এই ঘটনাগুলো দিচ্ছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের সমর্থন যখন রাজনীতিবিদরা হারিয়ে ফেলেন, সেই মুহূর্তে রাজনীতিবিদদের একটা গ্রেসফুল এক্সিট নিজেরটা নিজের করে নেওয়া উচিত। যদি তারা গ্রেসফুল এক্সিটের দিকে না যান তখন পুরো বিষয়টাই না খুবই ডিসগ্রেসফুল হয়ে যায় তাদের জন্য এবং তাদের পুরো দলের এবং পুরো লেগেসির জন্য সেটা ডিসগ্রেসফুল। এবং মানুষ যেই মুহূর্তে আপনি বুঝবেন যে মানুষের সমর্থন আপনার সঙ্গে নেই, মানুষের ভালোবাসা আপনার সঙ্গে নেই, সেই মুহূর্তেই একটা নির্বাচন হতে পারে সবচেয়ে গ্রেসফুল এক্সিট। আপনি চিন্তা করেন ইভেন 2008 থেকে শুরু করে 2024 তিনটা মেয়াদ কম কিন্তু না। শেখ হাসিনার বয়স 77, তিনিও কিন্তু জীবনের বেশিরভাগ অংশই কাটিয়ে ফেলেছেন। উনি যদি 24-এর নির্বাচনটা ঠিকঠাক দিতেন কি হতো, ওনার একটা ভূমিধস পরাজয় হতো, এই তো হতো, আর হয়তো অন্য কোনো দলের ভূমিধস বিজয় হতো। তো ওনার পরাজয়ের পরে উনি কিন্তু দেশে থাকতে পারতেন, ওনার দল নিয়ে উনি রাজনীতি করতে পারতেন। আজকে আপনি একটা হারিকেন দিয়েও আওয়ামী লীগের একজন সমর্থকও খুঁজে পাবেন না। আপনি যে টকশোতে এনে আদার সাইডে একজনকে বসাবেন যিনি আওয়ামী লীগের পক্ষে দুটো কথা বলবে, এটা আপনি মতি ভাই এখন হারিকেন দিয়েও পাবেন না। কিন্তু আজকে যদি 24-এ শেখ হাসিনা একটা সুষ্ঠু নির্বাচন দিতেন, আপনি অনেক মানুষকে পেতেন যারা কিন্তু শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে কথা বলতো। একটা কথা আওয়ামী লীগের তরফে প্রায় আমরা শুনি, স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কারণ তারা দেশের ক্রান্তিকাল আসলেই পলায়ন করেন, এটা তাদের পারিবারিক ঐতিহ্য। পারিবারিক ভাবেই 1971 সালে যখন পাক হানাদার বাহিনী আক্রমণ করলো তার আগেই কিন্তু সুটকেস নিয়ে, সেই ঐতিহাসিক সুটকেস নিয়ে পালিয়ে গেলেন তার পিতা। মানে মতান্তরে তিনি ধরা দিলেন, ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় ধরা দিলেন এবং পাকিস্তানের আতিথেয়তা তিনি নিলেন। একইভাবে আমরা দেখলাম শেখ হাসিনাও প্রত্যাবর্তন। আজ থেকে 40 বছর পরে যদি আওয়ামী লীগ কোনোদিন ফিরে আসে বাংলাদেশে, তারা হয়তো আবার এটাকে আরেকটা স্বদেশ প্রত্যাবর্তন দিবস তারা আবিষ্কার করবে। এবং আওয়ামী লীগ এমন একটা অবস্থায় প্রতিবার দেশকে নিয়ে যায় যে পয়েন্ট অফ নো রিটার্নে যায় তারা। আপনি দেখেন যখন বাকশাল কায়েম হলো তখন তাজউদ্দিন আহমেদ বলেছিলেন যে মুজিব ভাই আপনি তো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কিংবা আপনার একটা স্মুথ ট্রানজিশন কিংবা আপনার এক্সিটের কোনো শান্তিপূর্ণ উপায় আর রাখলেন না। ঠিক তার কন্যা তাই করলো, শেষমেশ তাকে ভারতের সাহায্য নিয়ে হেলিকপ্টারে করে লুকিয়ে বঙ্গভবন থেকে পালাতে হলো। ইট ইজ সো ডিসগ্রেসফুল ফর আ পলিটিক্যাল পার্টি, যেই পার্টিটা 70 বছর রাজনীতি করেছে দাবি করে, যেই পার্টিটা দাবি করে যে 54 সাল থেকে তাদের নানান অবদান আছে, ভাষা আন্দোলন থেকে শুরু করে গণ অভ্যুত্থান 69-এর, মুক্তিযুদ্ধ 71-এর, 6 দফা দেয়া, অনেক অবদান আছে এই দলটি এখন একেবারে একটা মানুষ খুঁজে পাওয়া যায় না যে একজন সমর্থক হিসেবে, আমার কর্মী দরকার নাই, পদে থাকা নেতার দরকার নেই, কিছু দরকার নাই, সমর্থক হিসেবে অ্যাটলিস্ট দলেরও তো কিছু বক্তব্য আছে, তারা দেশে পাওয়া যাচ্ছে না কিন্তু বিদেশে তো দেখা যাচ্ছে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসছেন এবং তারা বলেছেন ইতিবাচক পদক্ষেপ নেবার জন্য তারা প্রস্তুত এবং বাংলাদেশের সঙ্গে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। নরেন্দ্র মোদীর তরফ থেকে তিনি আমাদের চিফ অ্যাডভাইজারকে দাওয়াতও পৌঁছে দিয়েছেন। বাট একই সঙ্গে তো তাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের চিফ অ্যাডভাইজার খুবই ক্লিয়ারলি তাদেরকে বলেছেন যে যতদিন পর্যন্ত শেখ হাসিনা ভারতের মাটিতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে ততদিন পর্যন্ত আসলে দুই দেশের সম্পর্ক ঠিক যতটা গতিশীল এবং যতটা মোলায়েম মসৃণ হওয়ার কথা ততটা হবে না। এবং তিনি বলেছেন যে ঠিক আছে শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে আপনারা দিয়েছেন আপনাদের পুরনো বন্ধু, কিন্তু শেখ হাসিনা তার ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশকে উস্কে দেবে, বাংলাদেশে তার নেতা কর্মীদের উস্কে দেবে, কখনো বলবে ট্রাম্পের ছবি পুড়িয়ে সেইটা পোস্ট করতে, কখনো বলবে কেন তাদের কি বাড়িঘর নাই অর্থাৎ গিয়ে আগুন দাও, কখনো বলবে 287 জনকে তো পেয়েই গেলাম তাহলে আমার আর হত্যা করতে কোনো বাধা নাই। মানে এই যে কথাগুলো এগুলোর ভিতরকার হিডেন মিনিং তো তাই। এবং এখন তিনি বলছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই হিসাবে তিনি যুক্তরাজ্য থেকেও তার বক্তব্য দিয়েছেন। যদিও সরকারের কারণে নিষেধাজ্ঞার কারণে মিডিয়াগুলো সেই বক্তব্য প্রচার করেনি, কিন্তু এই নেটের যুগে ইন্টারনেট এবং www যুগে আসলে কোনো কিছুই চাপা থাকে না, আমরা সবই শুনেছি উনি কি বলেন। শেখ হাসিনা বাংলাদেশে না আসলেও শেখ হাসিনার অনুপস্থিতিতে গণহত্যা এবং লুটপাট এবং মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলতে বাধা নেই এবং ইন্টারন্যাশনাল ল সেটা এলাও করে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ পরামর্শক অ্যাডভাইজার যদি আমি বলি টবি ক্যাডম্যান, যাকে আমি ইন্টারভিউ করেছিলাম। আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন
lucky enough that I had this opportunity to interview him. He's a great man. Unbelievable. He loves Bangladesh. He wants to help Bangladesh. He's, you know what I mean? এবং উনি একজন সত্যিকার অর্থে একজন নিবেদিত honest individual and a serious respect to the law and order, a good governance and rule of law. Ladies and gentlemen, আপনাদেরকে আমন্ত্রণ জানাই, and I love him. I love this gentleman because of his position, because of his integrity, transparency, and commitment to the rule of law and the people's, and particularly those being oppressed around the world. And you know, and I love him. I'm gonna interview him again, ladies and gentlemen. I can tell you that in advance. So উনি আজকে গেছেন, বলেছেন শেখ হাসিনা, আমি জানি আপনারা অনেক বিষয় নিয়ে ব্যস্ত আছে, বাট very important functional thing that বাংলাদেশকে হেল্প করবে, সেগুলো নিয়ে আমাদের বক্তব্য। আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রত্যেকটা জায়গায়, ladies and gentlemen। বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা, আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, যে স্বাধীন সত্যিকার অর্থে যে 18 কোটি মানুষের, বাংলাদেশের মানুষের মালিকানা প্রতিষ্ঠা হয়েছে, এদেশে ওনারশিপ ফিরে পেয়েছেন, এবং এটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে যুদ্ধ, সেই যুদ্ধটাকে বানচাল করে দেওয়ার জন্য ভারতীয় এবং আওয়ামী দুঃশাসন এবং ফেসিস্ট এবং তাদের সহযোগীরা দেশ বিদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। সেক্ষেত্রে আমি মনে করি টবি ক্যাডম্যানের মতো ইন্টারন্যাশনাল প্রসিকিউটর, মনে আছে উনি বলেছিলেন উনি অলরেডি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা পিটিশন জারি করে রেখেছেন, and the evidences of this petition being piled up to that case, ladies and gentlemen, anytime we might see something very nice, I mean coming out of ICC. উনি এটা বলেছেন আমার অনুষ্ঠানে, আমি আপনাদেরকে ক্লিপগুলো আবার দেখাবো। আজকে উনি গেছেন বাংলাদেশের সেকেন্ড ভিজিট ওনার, উনি বলছেন যে আপনার শেখ হাসিনাকে যদি ভারত নাও দেয়, তার অনুপস্থিতি বিচার কাজ হবে, এবং অ্যাকর্ডিং টু দ্য ট্রিটি অর এগ্রিমেন্ট বিটুইন বাংলাদেশ and India, they must return Sheikh Hasina to the authority so that she can face justice for crimes against humanity and genocide. Ladies and gentlemen, এটাই হলো সবচেয়ে বড় এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় খবর, কারণ এই মুহূর্তে যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ বিরোধী, সেটা ভারত কেন্দ্রিক, এবং এই ফেসিস পতিত ফেসিসদের পেতাত্তারা বাংলাদেশের ভারতে বসে বিভিন্ন জায়গায় বসে অনবরত সেই লুটপাটের টাকা দিয়ে তারা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করার অপচেষ্টায় লিপ্ত প্রত্যেকটা জায়গাতে যা আমরা দেখতে পাচ্ছি। কবে আসবেন বাংলাদেশের মাসুম ভাই? প্রিটি সুন, ইনশাল্লাহ, প্রিটি সুন, ভেরি সুন দেখা হবে, জানাবো আমি ডেটটা নিশ্চয়ই। সো উনি বলেছেন, প্রথমেই আমি এই ক্লিপটা বাজাতে চাই, শুনতে চাই উনি আসলে কি বলেছেন এই বিষয়গুলো নিয়ে আপনার, এবং আমি আমার কিছু পরামর্শ বা রেকমেন্ডেশনস আছে টু দ্য Bangladeshi government. I mean, what we can do, what we can proceed, because let's not forget bad time ahead of us. Very very bad time coming up for Bangladesh. Why? Because এই ভারতীয় ষড়যন্ত্র, যারা সত্যিকার অর্থে চিরদিন বাংলাদেশের জন্য এনিমি এবং শত্রু এবং বাংলাদেশকে অপছন্দ, এরা বসে নেই, এরা বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ করা, তাদের এজেন্টদেরকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করার কাজে 24/7 around the clock they're working behind this, ladies and gentlemen. So let's take a look at or listen to this clip, what he had to say in reply to a question. This space heater is being called the Tesla of heaters. It can warm up houses for practically zero cost. কোথায় গেল আমার ভিডিওটা? আচ্ছা, সম্ভবত আমার ভিডিওটা where it is, আমি আপনাদেরকে দেখাইতে চাইলাম। আচ্ছা, দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে, তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office. We will have to then look upon whether she is tried in her absence, or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব, প্রয়োজনে আরো সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। সাবিনা মজুমদার। তো আপনারা শুনলেন ওনার বক্তব্যটা, উনি এই কথাগুলো বলছেন, আমরা চাই শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, এটা যারা মনে করেন ফেরত দিবে, বরং শেখ হাসিনাকে তারা সরকারকে দুর্বল মনে করে যে কোন সময় পুশিন করার চেষ্টা তারা লিপ্ত থাকবে, এবং এই চেষ্টাটা করবে, কারণ এই ষড়যন্ত্রের যাবতীয় খবর আমার কাছে আছে, আমি যে কোন সময় এটা আপনাদের সামনে উপস্থাপন করব, কিভাবে তারা মনে করে আবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। এবং গতকালকে বলেছিলাম সেই 3 বাড়ি মাংস খাওয়া গোবেন্দু, রাস্তার কীট পতঙ্গ রাজনীতিবিদ বিজেপি নেতা শুভেন্দু কি বলেছিল, সেটা আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম। সুতরাং আমি মনে করি যে আপনার টবি ক্যাডম্যান ইজ অ্যান অ্যাসেট ফর আস right now, এবং ডেভিড বার্গম্যান এবং আপনার ডক্টর কামাল হোসেনের জামাতা, মনে আছেন নেত্র নিউজে কাজ করতেন, I had a great opportunity to interview him on নাগরিক টিভি, to be honest, নাগরিক টিভি, আমাদের এই সাকিবদের যে চ্যানেল বা টিভি ভাইদের, সেখানেও আমি ইন্টারভিউ করেছিলাম ডেভিড বার্গম্যানকে। তো আমি মনে করি এই দুজন মানুষকে যে কোনভাবেই হোক, শুভেন্দু
আপনার দুজন মানুষকে বাংলাদেশে কাজে লাগাতে পারে, আমরা কাজে লাগাতে পারি আমাদের দেশের জন্য। আমি আজকে সরকারকে অনুরোধ করতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্টকে এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাইকে, অ্যাডভোকেট তাজুল ইসলাম ভাইকে, উনাকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের কাজে লাগান। দিস জেন্টলম্যান মনে প্রাণে নাগরিক না হলেও হি ইজ বাংলাদেশি। ছবি ক্যাডমেটের কথা বলছি। আমি বলছি অনতি বিলম্বে উনাকে স্পেশাল সিস্টেমে চিফ প্রসিকিউটর চাইলেই পারেন, সরি আমাদের অ্যাডভাইজার এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আইন মন্ত্রী, এরা চাইলেই পারেন উনাকে স্পেশাল নাগরিকত্ব দিয়ে, বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে প্রয়োজনে বিদেশের কোনো মিশনে কাজে লাগানো যেতে পারে। He can serve Bangladesh better than any Bangladeshi, I can tell you with a great confidence, ladies and gentlemen. So please avail this opportunity যে ষড়যন্ত্র আগামীতে বাংলাদেশের জন্য আসতেছে, এবং এটা ভারত যদি মানে পাইতো এই সুযোগটা সাথে সাথে কাজে লাগাইতো। বিশ্বাস করেন, আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আমার চ্যানেলে আমি চেষ্টা করবো এটা পৌঁছে দেওয়ার, যে উনাকে নাগরিকত্ব দিয়ে অনতি বিলম্বে বাংলাদেশের কাজে লাগানো দরকার। কারণ ভারত আগামীতে যে ষড়যন্ত্র, একটা জিনিস আপনারা ভুলে যাবেন না, ভারত বসে নাই, 24/7 around the clock they working against বাংলাদেশ। এবং এগুলার পয়সা কে দেয়? সেই লুটপাট, এই যে প্রতি বছর $15 বিলিয়ন যারা পাচার করেছে বাংলাদেশ থেকে, লুটপাট করে নিয়েছে, সেই এসালম এবং সালমান এফ রহমান বা আরো যারা লুটপাটকারী আছেন, তাদেরই সরবরাহকৃত পয়সা যেগুলো আছে, এগুলো আপনার এই এখানে তারা ইউজ করতেছে প্রতি ক্ষেত্রে, এবং করে বাংলাদেশটাকে ডিস্টেবিলাইজ। এবং মনে রাখবেন, যুক্তরাষ্ট্রের নতুন যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা দায়িত্ব নেওয়ার পরে বড় ধরনের প্রতিক্রিয়া বাংলাদেশ বিষয়ে তারা করার একটা আপনার কোন কথাই শুনতে চায় না ভাই। এই উপদেষ্টারা কোন কথাই শুনতে চায় না, না শুনতেই তো হবে, না শুনলে ফেল করবেন, আমাদের কথা না শুনলে ফেল করবেন। তারা শুনে, তারা প্রচার করে না, স্বীকার দেয় না, ক্রেডিট দেয় না আমাদেরকে। বাট আমরা যা বলতেছি প্রত্যেকটা কাজ তারা মানে লাস্ট মানে দেরিতে হলেও তারা এটা করে প্রতিদিন আমরা দেখলাম। কিন্তু আমাদেরকে বলতে হবে, আমাদের এই বক্তব্যগুলো শুনতে হবে। আমি বলছিলাম যে ভারত বিষয়ে একটা স্পেশাল মানে উইং করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে যারা ভারত বিষয়ে দেখাশোনা করবেন। মনে রাখবেন, আমি বারবার বলছি, আমরা যদি ভারতকে ট্যাকেল দিতে পারি, ভারতের ষড়যন্ত্র, বাংলাদেশ আকাশে উঠবে। আর যদি ভারতকে ট্যাকেল না দিতে পারি, বিপদগ্রস্ত হবে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং কেওস এবং অশান্তি লেগেই থাকবে বাংলাদেশে। এটা যদি আমরা যদি এটা ট্যাকেল না দিতে পারি, এজন্য আমি প্রপোজ করেছি অনতি বিলম্বে আপনার কি আদৌ কাজ করার ইচ্ছা আছে উপদেষ্টাদেরকে। এখানে আমি তো জোর দাবি জানাই, আবার বলছি আপনাদেরকে, উপদেষ্টা পরিষদ রিশাফল করতে হবে, তার কোনো বিকল্প নেই। কারণ আমি এখানে কয়েকজন উপদেষ্টা ছাড়া আর অনেক উপদেষ্টা আছেন যারা আসলে কি কাজ করেন বা করতেছেন কিনা এটাও আমরা জানি না। এবং যেভাবে এখন দেখতেছি যে এক একটা মন্ত্রণালয়ে সচিবরা এবং আওয়ামী লীগ পন্থী যারা আছেন, তারা আপনার এই যেভাবে তারা জড়িত মানে বসে আছেন এবং তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন, ইটস নট এ গুড সাইন। আমি আসিফ নজরুল এবং ইলিয়াস ভাইয়ের ভিডিও নিয়ে আমি ডিটেলসে কথা বলতে চাই না, তবে আমি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে আমি বলছি যে উনি যে ভিডিও বানিয়েছেন, সেই ভিডিও অনেকগুলো কথা বলেছেন, এই কথাগুলোর উত্তর আসিফ নজরুল ভাইকে দিতেই হবে। ওয়াই? বিকজ উনি হি ইজ ইন চার্জ অফ গভর্নমেন্ট, উনি সাংবিধানিক পোস্টে বা সরকারি পোস্টে উনি আসেন। এখন উনি যদি দায়িত্ব না দেন, যদি কোনো উত্তর না দেন, যে বিষয়টা কিভাবে হবে, সেটা হলো মানুষের সন্দেহ, অবিশ্বাস, এগুলো লেগেই থাকবে, উইচ ইজ নট গুড ফর আওয়ার কান্ট্রি। সুতরাং উনাকে জবাব দিতে হবে এমন ভাবে, যদি ভবিষ্যতে যদি উনি না করে থাকেন, ভবিষ্যতে যেন আর কোনোদিন এই ধরনের ভিডিওর জবাব ওনার না দেওয়া লাগে। এক্ষেত্রে উনি যদি আমার পরামর্শ নেন, আমি ওনাকে বলতে পারি কিভাবে জবাব দিতে হয় এগুলার, আমি সোশ্যাল মিডিয়া কিভাবে ট্যাকল করতে হয়, এটা উনার জানা নাই, উনি ভেরি ইনএক্সপেরিয়েন্স। But I can help him so that জবাব উনি না দেওয়া লাগবে না। তবে এই ভিডিওর সমালোচনার ক্ষেত্রে এতটুকু বলবি, এখানে ডক্টর আসিফ নজরুলের ওয়াইফের ক্লিপটা ইলিয়াস ভাই যে মানে উনি যে আনছেন, এটা উনি উচিত করেন নাই। বাকি বিষয়গুলো ওনার বক্তব্য, জার্নালিস্ট হিসাবে উনি কাজ করতেই পারেন, বলতেই পারেন, সত্য মিথ্যা আমরা এটা যাচাই করবো। কিন্তু এই ক্লিপটা অনৈতিক এবং চরম অনৈতিক বলে আমার কাছে মনে হয়েছে। উই শুড নট ডু দ্যাট, ওকে? উই নেভার শুড নট ডু দ্যাট। এন্ড এটা আমরা যেন এগুলো না করি, কেননা আমাদের পরিবারের যারা আমাদের স্ত্রীরা আছেন, বোনরা আছেন, এদেরকে যেন এভাবে না এনে অপমানিত না করি, এটা কোনোভাবেই এটা যুক্তিসঙ্গত নয়, এবং এটা আমি গুর বিরোধী, এবং আমি মনে করি এটা অনৈতিক কাজ করেছেন ইলিয়াস ভাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে ভিডিওতে যে তথ্যটা উনি উপস্থাপন করেছেন, এই প্রত্যেকটা তথ্যের জবাব উনাকে দিতে হবে। বলি আমি আইনের ক্ষেত্রে, এটা আসিফ নজরুল নিজেও জানেন, উনি নিজেও জানেন। ধরেন আমি একজন সাধারণ নাগরিক, আমি একজনকে, আপনি বলছেন কি কোর্টে গিয়ে যে এমরান মাসুদ তো আমার মারছে, নাও আমি কোনো জায়গাতে জড়িত না, আমি কোনো পোস্টে নাই, এখন একজন সাধারণ সিটিজেন হিসাবে, এখন যিনি আমার বিরুদ্ধে, আমি বললাম না আমি তো মারি নাই, এখন যিনি আমার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি টু প্রুভ উইথ বিয়ন্ড ডাউট উইথ এভিডেন্স। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা অবশ্যই দেখতে পারলেন। এখন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনারা কি ভাবছেন, আপনারা কি মনে করেন, শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরতে পারবে কখনো? বাংলাদেশে ফিরলে তার অবস্থা কি হবে? সে কি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে, আবারও প্রধানমন্ত্রী চেয়ার পাবে, আবারও কি প্রধানমন্ত্রী হতে পারবে হাসিনা? আপনারা কি মনে করেন, আপনারা কি ভাবছেন, অবশ্যই সেটা জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা আর বাড়াবো না, বেশি বক্তব্য আর রাখবো না, বেশি কথাও বলতে চাই না, আপনাদেরকে শুধুমাত্র এতটুকুই বলবো,
আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো সকলের আগে পৌঁছায় আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ, একটা কথা না বললেই নয়, বাংলাদেশে কখনো হাসিনার জায়গা হবে না, স্থান হবে না আর হয়তো। তবে আওয়ামী লীগ যদি হাসিনাকে বাদ দিয়ে পুনর্বাসন করা হয় তাহলে হয়তো সুযোগ আছে আওয়ামী লীগের হয়তো দীর্ঘ সময় পর ক্ষমতায় আসতে পারে। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারাই ভালো জানেন কি বলতে চান, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অপিনিয়ন। আজকের মতো এই পর্যন্তই, এ পর্যায়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।